আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২০২৬। এসএসসি পরীক্ষার্থী ২০২৬। হিসাব বিজ্ঞান যেহেতু ক্লাস, হিসাব বিজ্ঞান অধিকাংশ কলেজে টেস্ট পরীক্ষা শুরু হবে জানুয়ারি থেকে। আমি আজকে দ্বিতীয় পত্রের ২য় খণ্ড ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই জায়গায় অনেকগুলা সূত্র আছে। এই সূত্রগুলা দেখে আমাদের ৪ টা সাইড নিয়ে আলোচনা করতে হয়। উত্তরগুলা ৩ ভাবে প্রকাশ করা হয়। একটা হলো পার্সেন্টেজ, আরেকটা হলো অনুপাত, আরেকটা হলো বার। বার যত বেশি হবে তত ভালো হবে, পার্সেন্টেজ যত বেশি হবে তত ভালো হবে। তো অনুপাত বের করার সময় আদর্শ মানের কাছাকাছি থাকতে হবে। অনুপাত বের করার সময় আদর্শ মানের কাছাকাছি থাকতে হবে, তাহলে ভালো হবে। তাহলে অপারেশন হবে 4 ধরনের, অপারেশন 4 ধরনের, তবে ফলাফল পাবলিশ করা হবে 3 ভাবে। আগের অনেকগুলা ভিডিও আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি, ওই জায়গায় ভিডিওগুলো সব দেওয়া আছে। আর হলো আজকে আমি আলোচনা করব সূত্র। আলোচনা হয় 4 ধরনের, কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয় 3 ভাবে। পার্সেন্টেজ, বার এবং অনুপাত। পার্সেন্টেজ, বার এবং অনুপাত। পার্সেন্টেজ যত বেশি হবে তত ভালো হবে, বার যত বেশি হবে তত ভালো হবে। অনুপাতের সময় আদর্শ মানের কাছাকাছি থাকতে হবে। অনুপাতের সময় আদর্শ মানের কাছাকাছি থাকতে হবে। এবার আমরা আসি আলোচনায়, সূত্রগুলো দেখা শুরু করি। মাই কি আসো? সবগুলা যেহেতু একবার বলে যাই, ব্যাখ্যা কম দিব, কারণ এই আলোচনা আমার আগের ভিডিওগুলোতে করা আছে। আর একটু বড় করতে পারি, তাই না? বেশি বড় হয়ে গেছি, আর একটু ছোট করে দিই, এই পর্যায়ে রাখি, ফোকাসিং দিই আরো। এবার আসি আলোচনায়। যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে সবটুকু ভিডিও দেখতে হবে, কমেন্টস করতে হবে। আর লাভ দিয়ে আসলেই চলে গেলে হবে না। 4টা বিষয় তারল্য অনুপাত প্রকাশ করা হয়। তারল্য কেমন, কোন কোম্পানির তারল্য কেমন, সেটার জন্য চলতি অনুপাত, তড়িৎ, তরল, দ্রুত, অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট, এই একটা জিনিসের 4-5টা নাম আছে। আরেকটা হলো কার্যকরী মূলধন অনুপাত। এই 3টা বিষয় দিয়ে তারল্য নির্দেশ করে। তারল্য কার কেমন? তারল্য হলো কোম্পানির দৈনন্দিন কার্য ব্যয় করার নির্বাহ করার জন্য হাতে ক্যাশ টাকা থাকা, ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট, নগদ অথবা নগদে সহজে রূপান্তর করা যায়, এই ধরনের সম্পদ থাকা, সেটাই হলো তারল্য। এই তারল্য বেশি হলে ইনভেস্টমেন্ট কম হয়, আবার লাভও কম হয়। তারল্য কম হলে লাভ বেশি হয়, ইনভেস্টমেন্ট বেশি হয়। তো লাভের সাথে তারল্যের সম্পর্ক নেগেটিভ, বিপরীত সম্পর্ক। চলতি অনুপাত, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে চলতি অনুপাত চলে আসবে। এই চলতি সম্পদ কারা, সেটা আমি একটা এই ফার্স্ট পার্টের চলতি সম্পদ কি কি, এই বিষয়গুলো আমি আর এখন বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে আমি এক জায়গায় লিখে রাখছি চলতি সম্পদ কি কি আছে, ওটি নিজেরা একটু দেখবা, অলরেডি লেখা আছে, দিয়ে দিব গ্রুপে ওইগুলো। চলতি অনুপাত, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে 2:1, অর্থাৎ 2 টাকা যদি চলতি সম্পদ হয় 1 টাকা চলতি দায় হবে, তাহলে কোম্পানিটা ভালো অবস্থানে আছে। চলতি তরল অনুপাত, তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। তড়িৎ সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে, 2টাই থাকে। তড়িৎ তরল সম্পদটা কি, চলতি সম্পদ থেকে 2টা সম্পদ বাদ দিতে হবে, অগ্রিম খরচ আর মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। এটা 1:1, 1 টাকা সম্পদ হইলে 1 টাকা তড়িৎ দায় হবে, এর বেশি না, তাহলে কোম্পানি ভালো অবস্থান। বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ, বেশি হলেও খারাপ, 2টা মিডিয়াম অবস্থায় থাকতে হবে। কার্যকরী মূলধন, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কার্যকরী মূলধন হবে। কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে চলতি মূলধন অনুপাত পাওয়া যাবে, 1:1 হবে, এটাও 1:1। এই অনুপাতগুলো মুখস্থ করা আশা করি সহজ। এবার আসি, এটা হলো 3টা কি নির্দেশ করে, তারল্য নির্দেশ করে। চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত আর তরল অনুপাত বা তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট পরীক্ষা অনুপাত। এই 3টা নির্দেশ করে কি, তারল্য নির্দেশ করে। গেল এই আলোচনা। এরপর হলো সচ্ছলতার অনুপাত। আর্থিকভাবে সচ্ছল কেমন, তরল সম্পদ না, সেটি বের করার জন্য দায় মালিকানা অনুপাত, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এই 3টা বলছি, 3টা ইম্পর্টেন্ট। দায় মালিকানা অনুপাত,
বহির্দায়ী। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী সমষ্টি, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি হলো বহির্দায়ী। মোট বহির্দায়কে দায় মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগফলটা হতো কত? 1:1 থেকে 1:5 এর মধ্যে। 1 যেহেতু আগে বসছে, 1:5 1:3 হবে কেমনে? এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। আগে তো নরমালি আমরা বহির্দায় লিখি, তারপরে মালিকানা তহবিল লিখি। ক্যালকুলেটরে লেখার সময় আগে লিখবো মালিকানা তহবিল, তারপর লিখবো বহির্দায়। 1 নরমাল যে ভাগটা করি এই ভাগের উল্টা ভাগ করব। তাহলে এই মানের মধ্যে থাকলেই ভালো হবে। নিট মালিকানা অনুপাত অথবা মালিকানা মোট সম্পত্তি অনুপাত। মালিকানা তহবিল উপরে আর মোট সম্পত্তি নিচে। প্রকৃত সম্পদ মানে ভুয়া সম্পদগুলো বাদ দিতে হবে। ভুয়া সম্পদ কি? বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, ঋণপত্রের বাট্টা বা অবহার, এগুলা হলো ভুয়া সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, এই ভুয়া সম্পদ বাদ দিয়ে বাকি যেটা আছে চলতি সম্পদ, সেই চলতি সম্পদগুলো লিখতে হবে। সেটা অনুপাত হলো 3:4। এটা ফ্র্যাকশন করে দেখব যে আমাদের ফলাফলটা কত আসে। 3:4 হলে ভালো, 3 টাকা হলে 4 টাকা। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে 1:1.33 এমন। দায় মোট সম্পদ অনুপাত, এটা ইম্পর্টেন্ট আছে। মোট বহির্দায়কে মোট সম্পদ ভাগ করতে হবে। আর নিট মালিকানা অনুপাত মানে মালিকানা তহবিলকে মোট সম্পদ দ্বারা, আর দায়ী মোট সম্পদ মানে কি? মোট বহির্দায়কে মালিকানা তহবিল দ্বারা, মোট সম্পদ দ্বারা। এই জায়গায় 3টা, ওই জায়গায় 3টা, 6টা গেছে, ইম্পর্টেন্ট আছে মোটামুটি। সুদ পরিশোধ ক্ষমতা অনুপাত, এটি অত ইম্পর্টেন্ট না, এই পর্যন্ত আসে না ওইভাবে। সচ্ছলতা অনুপাতের মধ্যে আরেকটা আছে, সেটা হলো দায় মূলধন অনুপাত, অত ইম্পর্টেন্ট না। এই যে মূলধন গ্যারিং অনুপাত, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে, এটা মনে রাখতে হবে। এটা আদর্শ অনুপাত। স্থির খরচযুক্ত তহবিল, এবার প্রশ্ন হলো স্থির খরচযুক্ত তহবিল কারা, এটা দেখতে হবে। সাধারণ শেয়ারে মালিকানা তহবিল অথবা সাধারণ শেয়ারে মালিকানা তহবিল উপরে আর স্থির খরচযুক্ত তহবিল নিচে। আমরা দুইটা শেখার দরকার না, একটা শিখবো। স্থির খরচযুক্ত তহবিল উপরে লিখবো, আর সাধারণ শেয়ারে মালিকানা তহবিল যেটা সেটা নিচে লিখবো। 1:2 হবে। সিম্পল যে ভাগ করে ওইভাবেই ভাগ করবো, কোনো উল্টাপাল্টা করা লাগবে না। 1:2 সিম্পল না, এটা হলো সিম্পল ভাগ না, উল্টা ভাগ করতে হবে। আগে স্থির খরচযুক্ত তহবিল না লিখে লিখবো কি? সাধারণ শেয়ারের মালিকানা তহবিল, এটা আগে লিখবো, ওটা ভাগ করবো। যা হবে 1 থেকে 1:2, এই আদর্শ অনুপাত এর মধ্যে থাকতে হবে। এটাগুলো সচ্ছলতা অনুপাত। এবার আসো মূলধন অর্জন, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। এই বিষয়গুলো কি? মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। মুনাফা অর্জনের মধ্যে কি কি আছে? মোট লাভ অনুপাত, এটা ইম্পর্টেন্ট আছে। মোট লাভকে নিট বিক্রয়তে ভাগ করে 100 গুণ করো। নিট লাভ অনুপাত, নিট লাভকে নিট বিক্রয়তে ভাগ করে 100 গুণ করো। আদর্শ অনুপাত মনে রাখতে কত রেঞ্জের মধ্যে থাকতে হবে? 20 থেকে 25 এর মধ্যে থাকলে ভালো, 5 থেকে 10 এর মধ্যে থাকলে ভালো নিট লাভ অনুপাতটা। মালিকানা তহবিলের উপর মুনাফার অনুপাত, নিট লাভ আবার উপরে, মালিকানা তহবিল নিচে, গুণ 100, এটা 10 থেকে 15% মনে রাখতে হবে। এই অঙ্কগুলা করতে করতে মাথার মধ্যে ঢুকে যাবে এক সময়। আর প্র্যাকটিস আর এই সূত্র সারাদিন পড়া মনে থাকবে না। বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, শুধু কর পূর্ব অথবা পরবর্তী নিট মুনাফা বিনিয়োজিত মূলধন। এর প্রশ্ন হলো বিনিয়োজিত মূলধনটা কি? মোট থেকে মোট সম্পদ থেকে অর্থাৎ মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বিনিয়োজিত মূলধন পাওয়া যায়। মনে থাকবে? মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বিনিয়োজিত মূলধন পাওয়া যায়, অথবা মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে বিনিয়োজিত মূলধন পাওয়া যায়। এটা আদর্শ মান কত? 10 থেকে 15। এই দুইটা 10 থেকে 15। মোট সম্পত্তির উপর মুনাফার অনুপাত, নিট সম্পত্তি নিট মুনাফা, মোট সম্পত্তি প্রকৃত সম্পদ গুণ 100, 10 থেকে 15। এই তিনটা 10 থেকে 15%-এর মধ্যে। নরমালি এগুলাই বেশি আসে, এর মধ্যে কম, এই বাকিটি আসে না। তাহলে এই জায়গায় কটা হলো? আগে এগুলো 6টা, এই জায়গায় আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ইম্পর্টেন্ট আছে। এবার আসো মজুদ আবর্তন, মোস্ট ইম্পর্টেন্ট। মজুদ আবর্তন হলো বারে, যতগুলো আবর্তন আছে বার হবে। এটা হলো কি? দক্ষতা যাচাই অনুপাত, ক্যাপাসিটি ভালো কিনা কোম্পানি, ম্যানেজমেন্ট কেমন, এটা যাচাই করা যায়। তো বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ পণ্য কত? 8 বার। 8 বার হলে ভালো, এই বার বেশি হলে ভালো, কম হলে খারাপ, এটার মধ্যে থাকলে ভালো হবে। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, গড় ধারে নিট বিক্রয়কে গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল দ্বারা ভাগ করে 4 থেকে 6 বার। আমি যদি একবার পণ্য বিক্রি করি,
এবং সেই টাকা আদায় করি 2 মাস পরে একবার। তো বছরে আমি 6 বার টাকা আদায় করব। তাহলে আমার কোম্পানির অবস্থান ভালো। 4 থেকে 6 এর মধ্যে হইলেই ভালো। টাকা বিক্রি করলাম কিন্তু 6 মাসে একবার টাকা উদ্ধার করতে পারি। এই দ্বারে বিক্রিতে তো লোন লাভ নেই। সেটার অনুপাত হবে 2, তা আদর্শ মান থেকে খারাপ। কোম্পানির অবস্থা ভালো না। উল্লিখিত বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত তথ্য এবং প্রারম্ভিক মজুত পণ্য না থাকলে মজুত আবর্তন নিম্নরূপে বিক্রি করতে হবে। বিক্রয় থেকে সমাপনী মজুত দ্বারা ভাগ করলে হয়ে যায়। গড় আদায় সময় টাকা আদায় করি কয়দিন পর? তাইলে 365 কে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দ্বারা ভাগ করলে দিন পেয়ে যাব। দিনটা বলতে কত? 60 থেকে 90 দিন অথবা 2 মাস থেকে 3 মাস সময় যদি বলি। প্রদেয় হিসাব আবর্তন অনুপাত একই কাজ। নিট ধারে ক্রয়কে গড় প্রদেয় হিসাব গড় প্রাপ্য প্রদেয় বিল দ্বারা ভাগ করে 4 থেকে 6 বার 6 থেকে 8 বার আদর্শ মান। এরই ইম্পর্টেন্ট আছে, এই জায়গায় 4টা গেছি। এরপরে আছে আবার গড় পরিশোধ সময়। 365 কে গড় প্রদেয় হিসাব দ্বারা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত দ্বারা ভাগ করলে চলে আসবে সময়টা 1 থেকে 2 মাস। অনাদায়ী পাওনা অনুপাত মোটামুটি ইম্পর্টেন্ট আছে। অনাদায়ী পাওনাকে মোট প্রাপ্য হিসাব দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 5 থেকে 10%, খুব বেশি ইম্পর্টেন্ট না। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত এটা ইম্পর্টেন্ট আছে। নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করো অথবা বিক্রিত পণ্যের ব্যয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করো 3 থেকে 5 বার আদর্শ মান। স্থায়ী সম্পত্তি আবর্তন অনুপাত নিট বিক্রয়কে স্থায়ী সম্পত্তি দ্বারা ভাগ করো 2 বার স্থায়ী সম্পত্তি একটা মোট সম্পত্তি, তাহলে মোট সম্পত্তি হয়ে যাবে, আর কোনো পার্থক্য নাই। এটাও 2 থেকে 3 বার, ওটা শুধু 2 বার। কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন আবর্তন অনুপাত নিট বিক্রয়কে কার্যকরী মূলধন দ্বারা ভাগ করলে আদর্শ মান 10 বার, এটাই উত্তর। এর বাইরে বেশি একটা আসে না। গেল এই আলোচনা। এখন যে আলোচনা হবে এটি সবারই জন্য দরকার, জানা দরকার। চলতি সম্পদ কি কি জিনিস একটু দেখে নিতে হবে। নগদ জমা, ব্যাংক জমা, হাতে নগদ, ব্যাংক জমা, মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অনাদায়ী আয় মানে বকেয়া আয়, খুচরা যন্ত্রাংশ, এই সবগুলা হলো চলতি সম্পদ। চলতি দায় কোনগুলা? প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, বকেয়া খরচ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, কর্মচারীর ভবিষ্যৎ তহবিল বা কল্যাণ তহবিল, যাই হোক এই সবগুলা চলতি দায়। এ বারবার দেখে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু মনে থাকবে না। যেহেতু সামারি আলোচনা একটু বলে যায় সবগুলাই। বিনিয়োজিত মূলধন তৈরি সম্পদ, ওই যে চলতি সম্পদ থেকে মজুত পণ্য, আর মজুত পণ্য বলতে কিন্তু সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে তৈরি সম্পদ, তরল সম্পদ পাওয়া যাবে। বিনিয়োজিত মূলধন মোট সম্পদ, ভুয়া সম্পদ বাদে চলতি দায় বাদ দিলে সম্পদের দিক থেকে আমরা কি পেয়ে যাব? বিনিয়োজিত মূলধন পেয়ে যাব। এবার যদি দায়ের সাইড থেকে করি, মালিকানা তহবিলের সাথে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় যোগ করে, মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করে কি করতে হবে? দীর্ঘমেয়াদী দায় যোগ করে ভুয়া সম্পদ বাদ দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? বিনিয়োজিত মূলধন পেয়ে যাব। আবার বিনিয়োজিত মূলধন, এই যে মালিকানা তহবিল বড়ি, এই জায়গায় কারা কারা আসবে এটা একটা বিষয়। সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সঞ্চিত তহবিল, প্রতিপূরক তহবিল, শেয়ার অধিহার, শেয়ার লভ্যাংশ সমতাকরণ তহবিল, 10%, এটা হলো এই যে এই সবগুলা ছিল মালিকানা তহবিলের অংশ। দীর্ঘমেয়াদী দায় বলতে 10% ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ, বন্ধকি ঋণ, ভুয়া সম্পত্তি বাদ দিলে যেটা হবে এটা চলতি বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনে চলতি সম্পদ তো চলতি মূলধন বলছি আগেই। আর গড় প্রাপ্য হিসাব বলা আছে, গড় প্রাপ্য বিল আমরা পারি, বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা বের করতে পারি, এটি বলার কিছু নাই। মালিকানা তহবিলটা আবার এই জায়গায় দেখাইলো যে মালিকানা তহবিলে কি কি আসবে। মালিকানা তহবিলের চিত্রটা একটু দেখো। মালিকানা তহবিলটা ছোটবেলা একটু দেখো, দেখে মুখস্থ করতে একটু চেষ্টা করো। 2 মিনিট ওয়েট করো, সূত্রটিকে দেখো। দেখলে
এদিকে কিন্তু কম হচ্ছে না। এবার আমি প্র্যাকটিক্যাল কিছু অঙ্কতে যাব। কোন জায়গায় ছিলাম? বলতেছি সবগুলাই। মালিকানা তহবিলের মধ্যে কি কি আসে? মূলধন আসে, সাধারণ সঞ্চিতি আসে, লাভ লোকসান হিসাবে উদ্বৃত্ত আসে, লভ্যাংশ সমতকরণ তহবিল, পরিপূরক তহবিল, বাট বয় সম্পত্তি, অলিক সম্পত্তি। দীর্ঘমেয়াদী দায় বলা হইলো, বহির্দায়, দীর্ঘমেয়াদী। আর আমি দেখতেছি না, অজানা কিছু আর দেখতেছি না, সমস্যা নাই। আরেকটা প্রশ্ন হইলো, শুধু কর পূর্ববর্তী নিট লাভ কেমনে বের করব? কর পরবর্তী নিট লাভ দেওয়া থাকলে আয়কর সঞ্চিতিটা যোগ করে সুদ ও ঋণপত্রের সুদটা যদি যোগ করে দেই, শুধু কর পূর্ববর্তী নিট লাভটা আমার চলে আসবে। অনেক সময় লাগবে, এই জন্য বের করার কৌশলটা। আরেকটা হলো স্থির খরচযুক্ত তহবিল কারা, এটা একটু দেখে রাখো। যত বন্ধকি ঋণ হোক, ঋণপত্র হোক, দীর্ঘমেয়াদী দায় হোক এবং অগ্রাধিকার শেয়ার, এই আইটেমগুলো হলো স্থির খরচযুক্ত তহবিল। এবার আমরা বোর্ডের কিছু অঙ্ক করব। বোর্ড থেকে সরাসরি শুরু করে দিই, যেগুলা বোর্ডে আসছে এটি করি। এই যে এই জায়গা থেকে শুরু হয়েছি। বোর্ডে আসুক আর না আসুক, আমি 5 নম্বর অঙ্কটা একটু করি। হ্যাঁ, দেখো এই 5 নম্বর অঙ্কটা। একটা আর্থিক বিবরণী দেওয়া আছে, সম্পদ এবং দায় ও মূলধনের পাশ দেওয়া আছে। বের করতে বলছে বহির্দায়ের পরিমাণ। বহির্দায় বলতে আমরা কি জানি? বহির্দায় বলতে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এটা নিয়ে তো আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, ইজিলি পারবা। কারণ প্রশ্ন কি বের করতে, যেটা আগে একটু পড়ে নিবা। মজুদ আবর্তন অনুপাত, চলতি অনুপাত। আরেকটা হলো নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনে সুদ ও কর পূর্ব আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনে সুদ ও কর পূর্ব আয় অনুপাত। মোট বহির্দায় বলতে আমরা কি জানি? চলতি দায় দীর্ঘমেয়াদী যোগফল। এই বহির্দায় আমরা কোন জায়গায় পাবো? দায় পাশে পাবো। তোমরা শুধু আইটেমগুলো যোগ করবা। কারে কারে যোগ করবা? ঋণপত্র একটা, প্রদেয় হিসাব দুইটা, প্রদেয় বিল তিনটা, নতুন আয়কর সঞ্চিতি চারটা। এই চারটা হলো বহির্দায়ী। এর যোগ করতে কি সমস্যা হবে? আমার কি লিখে দেখাইতে হইব? না নিজেরা পারবা? তবে আমাদের এটা লাগবে যে বহির্দায় হলো চারটা। এই চারটা আমি এভাবে লিখতে পারি। চাইলেই আমি আরেকটা কাজ করতে পারি। বহির্দায় বলতে কি? চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। চলতি দায়টা কিন্তু আমার আরেক জায়গায় লাগবে। আমি যদি হেডিং করে লিখি, তাহলে চলতি দায়টা আমি ওই জায়গায় কাজে লাগাইতে পারবো। চলতি সম্পদ আর চলতি দায়টা লাগবে। চলতি দায়টা যদি আমি এখন যোগ করে ফেলি, তাহলে নতুন করে আমার এই একই অঙ্কের মধ্যে ব্যাকআপটা হয়ে যাবে। তোমাদের কাজ কি? প্রথমবারে মোট বহির্দায়ের পরিমাণ নির্ণয়। কি? বহির্দায়ের পরিমাণ নির্ণয়। বিবরণ দাও। টাকা দেবে। দীর্ঘমেয়াদী দায় একটা হেডিং দিয়ে দাও। দীর্ঘমেয়াদী দায়। প্রথম অঙ্কটা পড়ে দিছি। দীর্ঘমেয়াদী দায় বলতে কয়টা আছে? একটাই আছে। 10% ঋণপত্র, এটা দীর্ঘমেয়াদী দায়। কয় লাখ টাকা? যেহেতু একটা আইটেম, ডাইরেক্ট কি করতে পারো? 1 লাখ টাকা ডাইরেক্ট বাইরে বসায় দাও। এবার হেডিং দাও চলতি দায়। চলতি দায়ের মধ্যে কি কি আছে? প্রদেয় হিসাব, প্রদেয় বিল, নতুন আয়কর সঞ্চিতি আছে।
আর কি আছে? আরেকটা আছে না ৩টাই? ২৮,০০০, ১০,০০০ এবং ২,০০০। লেখো টাকাগুলো। কত হিসাব? ২৮,০০০, ১০,০০০ এবং ২,০০০। ৩টা যোগ করে বাইরে যাও। ৪০,০০০। সবগুলা যোগ করলে ১,০০,০০০। তাহলে আমি মোট বহির্দায় পরিমাণটা পেয়ে গেলাম। ১,৪০,০০০ টাকা মোট বহির্দায়। বিষয়টা বুঝছো কিনা? বুঝতে তো কারো সমস্যা হওয়ার কথা না। দেন প্রশ্ন হলো কি? মজুদ আবর্তন অনুপাত, চলতি অনুপাত। মজুদ আবর্তনের মধ্যে কি লাগে? সূত্র আগে মনে রাখতে হবে। একটু আগে কিন্তু বলে আসছি যে বিক্রিত পণ্যের ব্যয় নিচে হবে কি? গড় মজুদ। মজুদ পণ্য এই সমন্বয়ে কি আছে? প্রারম্ভিক মজুদ পণ্য আছে, বিক্রয় আছে, বিক্রয় ফেরত আছে, মোট লাভ আছে। কর পরবর্তী বা কর বাদ নিট লাভ দেওয়া আছে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। এই জায়গায় আসি আমরা কাজ করব। আমরা অঙ্কটা যেমনি করব, মজুদ আবর্তন অনুপাত। হ্যাঁ, আগে তো লিখবে সরাসরি যে মজুদ আবর্তন অনুপাত ও চলতি অনুপাত নির্ণয়, এই লেখাটা নিজের আগে দিবা। আমি কোলন দিয়ে দিলাম। আমরা জানি কি জানি? মজুদ আবর্তন অনুপাত মানে উপরে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। আর নিচে কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হবে গড় মজুদ। গড় মজুদ। এবার এই জায়গায় প্রত্যেকটা আইটেম বের করতে হবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয় সমান কি হবে? প্রশ্ন কি আছে? বিক্রয় আছে, মোট লাভ আছে, আবার বিক্রয় ফেরত আছে। আমি নিট বিক্রয় না লিখে ডাইরেক্ট একটা কাজ করতে পারি। কি লিখতে পারি জানো? বিক্রয় মাইনাস, যেহেতু অঙ্কটা আমি দেখছি তো বিক্রয় ফেরত আছে, এটা মাইনাস করে দাও। নিট বিক্রয় আর কি, মানে কি? বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত তো নিট বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে বিক্রয় পরিমাণটা কত? 8,10,000, 10,000, মোট লাভ হইলো 80,000। বাস বসায় দাও সব। 8,10,000 মাইনাস 10,000 মাইনাস 80,000, তাহলে কত হইব? 7,20,000 টাকা। এবার আসি গড় মজুদ। প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস সমাপনী মজুদ পণ্য ভাগ 2। এই জায়গায় যেটা থাকবে, প্রারম্ভিক বলে 70,000 টাকা, রেওয়া মিলে যে মজুদ পণ্য, এটা সমাপনী মজুদ পণ্য কয় টাকা আছে? এই যে মজুদ পণ্য 90,000 টাকা। 90 এর 80 যোগ করো। 90,000 টাকা, আরে উল্টাপাল্টা হয়ে যাক। 70,000 টাকা প্রারম্ভিক আর সমাপনী 90। 90 আর 70, 1,60,000। দুইটা ভাগ করো, কত হবে? 80,000 টাকা। রাইট? মজুদ পণ্য কত? 80,000 টাকা। এবার আমাদের কি লাগবে? ওই যে ওই মজুদ আবর্তন অনুপাত লাগবে। এবার আমরা সুতরাং লিখবো কি? সূত্রটা নতুন করে লেখা লাগবে না। সুতরাং কি লিখবা? সুতরাং মজুদ আবর্তন অনুপাত। সূত্র তো আগে একবার লিখছো, সূত্র আর লেখা লাগবে না। উপরে কি ছিল? বিক্রিত পণ্যের ব্যয়। 7,20,000 পাইছি না? বসায় দাও 20,000। নিচে গড় মজুদ কত? 80,000, নিচে 80,000 বসায় দাও। এবার 7,20,000 কে 80,000 দ্বারা ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, কত আসে? 8 নং 72, 9 বার। যে মন্তব্য করতে বলতো কি বলতা? খুব ভালো। কারণ আদর্শ অনুপাতটা কত ছিল? মজুদ পণ্যের আবর্তন অনুপাতের আদর্শ অনুপাত ছিল 8 বার, এটা হচ্ছে 9 বার। বলছি বারে যত বেশি হতো তত ভালো, সমস্যা নাই। সেটার কাছে এটা হচ্ছে 9 বার, কোম্পানি ভালো। চলতি অনুপাত, চলতি অনুপাত সমান কি আছে? আবার লেখো চলতি অনুপাত।
চলতি অনুপাত চলতি সম্পদ, উপরে কি হবে, বন্ধ হয়ে যায় নাই তো, চলতি সম্পদ, আর নিচে কি, চলতি দায়। এবার আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় ফাঁকা রাখলেও হয়, অথবা আমি একটা কাজ করতে পারি, এখানে চলতি সম্পদ বলতে কি বোঝাচ্ছি, কি কি আছে, কয়টা আছে, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, তিনটা। কি কি আছে, তিনটা। এই তিনটার নাম লিখবা। মজুত পণ্য, প্রাপ্য হিসাব, আর এটা কি, হাতে নগদ। প্রাথমিক খরচ কিন্তু বয়া সম্পদ, সেটা আবার আসবে না। এবার মজুত পণ্যের টাকাটা কত, মজুত পণ্যের টাকা হলো 90, 21, 5,000, 90,000, 21,000, 5,000, 90,000, 21,000 এবং 5,000। 90, 5, 10, 26,000, 1,00,000 কত, 16,000। এবার কি লাগবে, চলতি দায়। ওই যে বলছিলাম আগে করাতে আমার একটা সুবিধা হইলো, কত টাকা, চলতি দায় হলো 40,000 টাকা। এটা করতে পারছি জানো, ক হতে প্রাপ্ত, এটা লিখে দিতে পারে। আমি ওই যে যোগ করছি। এবার কি লিখবা, সুতরাং কি দিবা, চলতি অনুপাত সমান চলতি সম্পদ উপরে, চলতি সম্পদ কত, 1,16,000, চলতি দায় নিচে। এবার ক্যালকুলেটর চাপো, 1,16,000 কে 40,000 দ্বারা ভাগ করো, কত আসে দেখো, 340। 2 দশমিক কত আসবে, নিজের একটু বলো, ভাগফলটা বলো, 2 দশমিক কত আসে, 2.9 অনুপাতে, 2.9 অনুপাতে, এটাই হচ্ছে উত্তর। চলতি অনুপাতে আদর্শ মানটা মনে আছে কিনা, কোম্পানি ভালো, কারণ তার সম্পদ ভালো আছে, দায় পরিশোধ করার পরেও হাতে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে। আদর্শ অনুপাত হচ্ছে 2 অনুপাতে। এটাতে অনেকগুলো এমসিকিউ আসে, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত এই ধরনের এমসিকিউ আসে এটা থেকে। আনোয়ার হোসেন, আমি তো একটু ক্লাসে আছি, পরে আলোচনা করলে ভালো হয়। আসি এরপরে নিটলাভ অনুপাত। তো নিটলাভের সূত্র তো আমরা শিখছি, নিটলাভ অনুপাত আমরা তো পারি। নিটলাভ অনুপাত, আসুন ওটা শেষ, একটাই শুধু বলছি, নিটলাভ ও বিনিয়োজিত মূলধনের শুধু কর পূর্ব আয় অনুপাত। এটা আগে নিজেরা এমনি হেডিং দিয়ে দাও, নিটলাভ অনুপাত লেখো। নিটলাভ অনুপাত সমান কি হবে, উপরে হবে নিটলাভ, নিচে নিট বিক্রয় গুণ 100। নিটলাভ কি আছে অঙ্কে, কর বাদ নিটলাভ মানেই নিটলাভ, 50,000 টাকা, উপরে 50,000 টাকা বসায় দাও ডাইরেক্ট। বিক্রয়, নিট বিক্রয় বলছি তো, নিট বিক্রয় তো নাই, 8,10,000 না, এটা হলো মোট বিক্রয়। 8,10,000 থেকে 10,000 টাকা দিয়ে বিক্রি ফেরত, এটা বাদ দাও, বাদ দিয়ে 100 দিয়ে গুণ করো, উপরে কত, 50,000, নিচে কত, 8,00,000 গুণ 100, কত হয়, খুব সম্ভবত 16%। 50 কে ভাগ করে 12.5% হবে, পার্সেন্টেজটা দেখি, হিসাব নিকাশটা নিজেরা বলো একটু, না হয় তাও তো হয়, 6.25%, 6 পয়েন্ট কত, তাহলে আদর্শ মান 2 থেকে 10% ছিল, কোম্পানির অবস্থা ভালো, খারাপ না, নিটলাভ অনুপাতটা হয়ে গেল। এবার আসো বিনিয়োজিত মূলধনে, বিনিয়োজিত মূলধনে কি প্রশ্ন করছে, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয় অনুপাত, সুদ ও
কর পূর্ব আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের শুধু কর পূর্ব আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের সুদ ও কর পূর্ব আয় অনুপাত। উপরে কি হবে? সুদ ও কর পূর্ব মুনাফা হবে। সুদ ও কর পূর্ব মুনাফা। আর নিচে কি হবে? বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন গুণ 100। এবার সুদ ও কর পূর্ব মুনাফা কি আমার কাছে আছে? নাই তো। সুদ ও কর পূর্ব মুনাফা কিন্তু আমার অঙ্কের মধ্যে নাই। পাবো কি করে? এটা পাবো বছরের শেষের অঙ্ক। ঋণ করা হয়েছিল ঋণ করছিলাম 1/7/2021 সালে মাঝে ঋণ করছি 1,00,000 টাকা, 10% 10,000 টাকা, অর্ধেক করলে 5,000 টাকা। 5,000 টাকা সুদ নিটলাভ যে বের করছি, আমরা কিন্তু সুদটা বাদ দিয়ে বের করছি, তাই তো? তাহলে সুদটা যোগ করতে হবে। এই যে নতুন আয়কর শুনছি, এটাও নতুন আয়কর ধরছিলাম, আয়কর বাদ দিয়ে নিটলাভ লিখছি, এটাও যোগ করতে হবে। আর হলো আরেকটা কি লাগবে? বিনিয়োজিত মূলধন লাগবে। সেটাও কি আমার এই জায়গায় আছে? বহির্দায়। এটা ওই দায়ের ভিত্তিতে আমরা বের করে দিব, মোট সম্পত্তির ভিত্তিতে আমরা এটা বের করে দিব। আমরা যদি ওই দুইটা রাস্তায় করা যায়, আমি দুইটাতে যেটা একটা ইউজ করবো। আগে একটা একটা বের করি। শুধু কর পূর্ব মুনাফা, এটা বের করতে হবে আগে। এখানে শুধু কর পূর্ব মুনাফা সমান কি লিখবে জানো? কর বা নিটলাভ, এটা আগে লিখবা, প্লাস সুদ প্লাস নতুন আয়কর সঞ্চিতি। কর বা নিটলাভটা কত? 50,000 টাকা। বসায় দাও 50,000। 1,00,000 টাকা 10% 10,000, অর্ধেক করলে 5,000, সেটাও যোগ করতে হবে। আর নতুন আয়কর সঞ্চিতি 2,000। মোট টাকা হলো 57,000 টাকা। এবার বিনিয়োজিত মূলধন লেখো। বিনিয়োজিত মূলধন হলো মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে দিলে হয়। আবার ভুয়া সম্পদও বাদ দিতে হবে, মনে রাখতে হবে। বিনিয়োজিত মূলধন কি লিখতে পারো? মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। এবার মোট বাস্তব সম্পদ কত জানো? 5,75,000 থেকে প্রাথমিক কর, যেটা কিন্তু ভুয়া সম্পদ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মোট সম্পদ থেকে প্রাথমিক খরচ বাদ দিলে যেটা হবে, এটা হলো মোট বাস্তব সম্পদ। তাহলে আমাদের 5,75,000 টাকা হলো মোট সম্পদ। কিন্তু বাস্তব কত? বাস্তব হলো ভুয়া সম্পদের ছিল প্রাথমিক খরচ 4,000, যেটা বাদ দিতে হবে। এটা হলো মোট বাস্তব সম্পদ। আর চলতি দায় না বের করছিলাম আগে 40,000 টাকা। এই তো হয়ে গেল। কত হবে? 5,71,000 মাইনাস 40,000। বাইরে যাবে কত? 5,31,000 টাকা। সবগুলা বিষয় বের করে ফেলছি তো। এবার ওই যে ওটা বসায় দিব, লাস্টে যেটা ছিল। লাইনটা যদি বড়, অথবা 2 লাইন ফাঁকা রাখা নিচে উত্তর বসায় দিলে হইতো। সুতরাং বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব মুনাফা অনুপাত সমান কত টাকা? নিটলাভ 57,000। আর বিনিয়োজিত মূলধন আসলো 5,31,000 না? 5,31,000, তাই তো? গুণ 100। পার্সেন্টেজ করো, হিসাব নিকাশটা করো, কইরা বলো কত আসছে। উত্তর কত আসছে বলো। অঙ্ক তো হাতে কলমে করতে হবে। উত্তরটা আমি দেখে বলে দিই, যারা তো ক্যালকুলেটর আমার কাছে তো নাই এখন। 57,000 কে 5,31,000 দ্বারা ভাগ করে
100 দ্বারা গুণ করলে টাকা আসছে 10.73%। এটারও কি আদর্শ মান না ভালো? মন্তব্য চাই নাই। এটা গেল সিম্পল অঙ্ক, কমন অঙ্ক, অনেকগুলা সূত্র। এই একটা অঙ্ক করার মধ্যে আমার কয়টা সূত্র শিখা হয়ে গেল জানো? চলতি মজুদ আবর্তন শিখলা, চলতি অনুপাত শিখলা, নিতলাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনে আয় অনুপাত, আর এই চলতি দায় সম্পর্কে আইডিয়া হলো। এবার আমি অঙ্ক এইভাবে হাতে কলমে করবো না, শুধু বলে যাব কি কি আইটেম আছে তোমাদের সামনে, নতুন কি আছে, ঝামেলা কি আছে, এগুলো শুধু দেখবা, বলবা, এই কাজ করো। আমি এবার চাচ্ছি বোর্ডের অঙ্কতে যাওয়ার জন্য। এই যে কুমিল্লা বোর্ড দেওয়া শুরু হয়েছে, বোর্ডটা আমার প্রথম যে দিছে কুমিল্লা বোর্ড দিয়ে শুরু হয়েছে। কুমিল্লা বোর্ড কিন্তু প্যারাও দেয়, ভালো করে বুঝছে মাহি, কুমিল্লা বোর্ড কিন্তু প্যারা দেয়, ভালো করে বুঝবা। হিসাব বিজ্ঞানের কুমিল্লা বোর্ডে ভালো প্যারা দেয়, পোলাপান বড় করে পড়াশোনা করে না, কিন্তু প্যারাও দেয়, সুতরাং সিরিয়াস হওয়া লাগবে। এবার আসি, প্রশ্ন কি বলছে, প্রশ্ন আগে পড়তে হবে। ধারে বিক্রয়ের পরিমাণ বের করো, কোনো সমস্যাই না। সহজ প্রশ্ন করার কথা ছিল না, কোনো কারণ থাকতে পারে। চলতি অনুপাত একটু আগে দেখছি, এটা নিয়ে আমি বলতে রাজি না আর কিছু। তড়িৎ অনুপাত, ওইটাও একই কথা, জাস্ট চলতি সম্পদ থেকে মজুত পণ্য অগ্রিম খরচ বাদ দিবা, তাহলে ওটা হয়ে যাবে। সূত্র আরেকটা শিখে গেল। ফলাফলের উপর মন্তব্য দিতে হবে, এইটা নতুন জিনিস বলবো। মূলধন গ্যারিং অনুপাত, এই আরেকটা নতুন সূত্র পাইলা, স্থির খরচযোগ্য তহবিলকে মালিকানা তহবিল দ্বারা ভাগ করো, বাঘটা উল্টা ভাগ করবা। আর দেনাদার আবর্তন অনুপাত, আরেকটা সূত্র পাইলা, ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা গড় দেনাদার গড় প্রাপ্য বিল দ্বারা ভাগ করবো, ভাগ করে আবার মন্তব্য দিতে হবে। সুতরাং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে বুঝতে চেষ্টা করো। ধারে বিক্রয় সমন্বয় কি আছে, মোট বিক্রয়ের পরিমাণ ছিল 8 লাখ টাকা, যা 25% বাকিতে, সিম্পল উত্তর। মোট বিক্রয়কে 25% করলে তো ধারে বিক্রয়টা পেয়ে গেলা। এত সহজ প্রশ্ন না করলেও পারতো, 2 নাম্বারটা দিয়েছে সহজেই। সে বছর কোম্পানি অর্জিত কর বা নিট লাভের পরিমাণ 2 লাখ টাকা, ভালো কথা, উৎপাদন উত্তর শেষ। দ্বিতীয়টা, চলতি অনুপাত, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। চলতি সম্পদ কি কি আছে দেখি, মজুত পণ্য, প্রদেয় প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, নগদ উদ্ধৃত, একটা দুইটা তিনটা চারটা, চারটা যোগ করবা। আর চলতি দায় কি কি আছে, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, দুইটা, শেষ। এই চারটা যোগফলকে দুইটা যোগফল দ্বারা ভাগ করলে যে উত্তরটা হবে, এটা কি, চলতি অনুপাত। আদর্শ অনুপাত ছিল 2:1। ওরা হিসাব করে কত বেশি জানো? আর এই যে চলতি অনুপাত, এই কাজটা নিচে করে দিবা, তাহলে শুধু দুইবার লেখা লাগবে না, এটাও কিন্তু সম্ভব। বুঝছো কিনা সিস্টেমটা? এই যে ধরো, দুইবার লিখতে হয় একই জিনিস, হ্যাঁ। চলতি অনুপাত, চলতি অনুপাত কি হবে, উপরে হবে কি চলতি সম্পদ, নিচে কি চলতি দায়। একটা ঘর ফাঁকা রাখো, আরেকবার উত্তর দিবে, দুইটা ঘর ফাঁকা রাখে, এটা কি করলা, চলতি সম্পদ বের করলা, আবার কি করলা, চলতি দায় বের করলা। হিসাবটা ক্লিয়ার কিনা? ধরো ওদের ইয়ে ছিল, আমি আর যোগ করতেছি না, 90,000 আর ছিল 40,000, এটা কত, 90, এটা কত, 40, ভাগ করলে কত হয়, এটা আগে লিখবা, 2:2.5, তাই না? এই লাস্টে অনুপাত 1 দিয়ে দিবা। ওদের আদর্শ মান ছিল কত, 2:1। ওদের আদর্শ মান আসলো 2:1, 2.25 অনুপাত 1। তাহলে কোম্পানি ভালো না মন্দ? ভালো। সবগুলা যোগ করলে 90 হয়, এটা যোগ করলে 40 হয়। এমনি উত্তর বসাই দিবা, চলতি সম্পত্তির নামগুলো লিখবা, লিখে টাকা দিবা। কিন্তু তড়িৎ অনুপাত কি হবে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে তড়িৎ অনুপাতের সূত্রটা আগে লিখবা। তড়িৎ অনুপাত মানে কি, তড়িৎ সম্পদ তড়িৎ দায় বাদ দাও, যোগ করো। তড়িৎ সম্পদ বলতে কি বোঝায়, চলতি সম্পদ থেকে মজুত পণ্য অগ্রিম খরচ, অগ্রিম খরচ বলতে কোনো আইটেম নাই, তো মজুত পণ্য একটা আছে, এটা বাদ দিবা শুধু 60,000। উক্ত প্রতিষ্ঠানের নির্ণীত অনুপাতের মান সন্তোষজনক, এটা আদর্শ মান থেকে এটা 1:1, এটা কত 1:5, ভালো আছে, বেশি আছে, কম নাই, কম হইলে খারাপ, কাছাকাছি থাকলে সমস্যা নাই, তাহলে সন্তোষজনক। কেননা আদর্শ মানের থেকে প্রকৃত মান বেশি, এতটুকু কমেন্টস। উক্ত প্রতিষ্ঠানের নির্ণীত অনুপাতের মান সন্তোষজনক, শর্টকাট সংক্ষিপ্ত দিলা আর কি, নাহলে লিখতে পারতে এটা আদর্শ মানে তো, এবং আমাদের অর্জিত মানে তো, যা সন্তোষজনক লিখে দিলে আর সুন্দর হয়, বড় করে লিখলে একটু ব্যাখ্যা সহকারে, এটা বেশি শর্টকাট একটা কমেন্টস করছে আর কি। এবার আসলে মূলধন গ্যারিং অনুপাত,
স্থির করযোগ্য তহবিল উপরে বসে আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল নিচে বসে। তাহলে ওই বলছে ওই ক্যালকুলেটর বাঘটা উল্টা হবে। ক্যালকুলেটর আগে লিখবো কত 2,60,000, এরপরে দিবা এটা, তো কত হইলো দশমিক। ওরা কিন্তু এমনি বাঘ অভিনয় করলেও হবে, এটা যে করছে এটাও কিন্তু হবে। আদর্শ মানটা কত তোমাদের ঝামেলা করা লাগবে না, মন্তব্য অভিনয় করতে পারবা। তখন এই যে কমেন্টসটা শিখছিলা, স্থির খরচ তহবিল ছিল 1:1 থেকে কত 2, 1 থেকে 2 এর মধ্যে হওয়া লাগবে। 1 থেকে কত, এই যে দেখাই দিই, স্থির করযোগ্য তহবিল ছিল আদর্শ মান 1 থেকে 2 এর মধ্যে, তাই না? মূলধন গিয়ারিং অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত ছিল, মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মান ছিল হয়ে গেল 1 থেকে 2। আসো এটা বুঝাই দিই, তুমি উল্টা ভাগ করা লাগবে তো দরকার নাই ভাগ করে, এই যে বুঝতে চেষ্টা করো, 1 থেকে 2 এর মধ্যে হলে ভালো। এই 1 থেকে 2 পাবো, 1:2 কখন হবে জানো? যদি ক্যালকুলেটরে নিচের মানটা আগে লেখো, তাহলে উত্তর এমনি লিখে কম্পেয়ার করতে পারবা। বাট আমি ওই প্যারা নিতে পারবো, আমি সিম্পল যে অতকাল যেমনি ভাগ করছেন এমনি ভাগ করো, 0.38 আসছে লেখো অনুপাতে। এবার দেখো তো এইটার এটা কি কোম্পানি খারাপ না ভালো, মন্তব্য করতে পারো কিনা কম্পেয়ার করে। ডিফারেন্সটা কি? অর্ধেক ডিফারেন্স। এটা 1 টাকা হলে এটা 2 টাকা, এটা 4 টাকা হলে এটা 8 টাকা, অর্ধেক ডিফারেন্স। বাট এটা কি আছে 38 পয়সা, যদি 50 পয়সা হয়তো খুব সুন্দর হইতো, একদম পুরাপুরি বরাবর মিলে যেত। বাট এটা কি অবস্থা আছে, যে জায়গায় থাকার কথা 50 পয়সা, 0.50 থাকার কথা আছে 38, 12 পয়সা তাদের একটু কম আছে, মানে কিছু কম আছে। আদর্শ মানের খুব কাছাকাছি, কত কোম্পানির অবস্থা খুবই নাজেহাল এমন না, আদর্শ মানের কাছাকাছি আছে, মোটামুটি সন্তোষজনক বলতে পারো। মোটামুটি, খুব এটা বলা যাবে না, মোটামুটি সন্তোষজনক বলা যায়, কারণ আদর্শ মানের খুব কাছাকাছি আছে। এভাবে কমেন্টস করা যাবে, উল্টা ভাগ করা লাগবে না, আমি সিম্পল ভাগ করে দিবা। দেনাদার আবর্তন, ধারে নিট বিক্রয় কি ভাগ করো দেনা গড় দেনাদার দ্বারা। তো ধারে নিট বিক্রয় কি আসিল 8 লাখ টাকার, বাকিতে আছে 25%, তো ধারে নি ওই 8 লাখ টাকার 25% বসায় দাও। আর স্থির খরচযোগ্য তহবিল কি জানো 10% বন্ড, একটাই মাত্র আইটেম, কয়টা? একটা। ধারে নিট বিক্রয় 8 লাখ টাকার 25% 2 লাখ টাকা, 2 লাখ টাকাকে গড় দেনাদার গড় প্রাপ্য নোট দ্বারা ভাগ করো। দেনাদারও আছে একটা, প্রাপ্য নোটও আছে একটা, তো একটার একটা দুইটাই যোগ করে ভাগ করে দাও, শেষ। নির্ণীত মান সন্তোষজনক ছিল কত? গড় দেনাদারের আবর্তন অনুপাত ছিল কয়বার? 4 থেকে 6 বার, তো এটা হয়েছে 4 বার। তাহলে কোম্পানি ভালো না মন্দ নিজেরা কও। এই যে মজুত আবর্তন ছিল 8 বার, আর গড় দেনাদার ছিল কত? দেনাদার আবর্তন ছিল 4 থেকে 6 বার, তাহলে কোম্পানি মোটামুটি ভালো। নির্ণীত মান একদম সংক্ষিপ্ত একটা কমেন্টস করে দিছি। এবার নিজেরা প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। আমি যে মাহি এই যে অঙ্ক অনেকগুলো দিছিলাম, কিন্তু অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে, আমার তো মনে হয় সমস্যা হওয়ার কিছু। এই দেখো এই রিপিট হওয়া শুরু হয়েছে। চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ বের করো, চলতি ও তারল্য অনুপাত বের করো, কার্যকরী মূলধন মজুদ আবর্তন অনুপাত বের করো। অলরেডি রিপিট হওয়া শুরু করছে না, কোনো প্যারা আছে? প্যারা নাই। এবার আসো কার্যকরী মূলধন পরিমাণ, চলতি অনুপাত, তারল্য অনুপাত, কোম্পানির সচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো। এই দুইটাই কার জন্য ছিল? চলতি অনুপাত, তারল্য অনুপাত। এটি তো সচ্ছলতা সম্পর্কে মন্তব্য, বলে দিবা আদর্শ মানে কাছাকাছি হলে ভালো, না হলে খারাপ, কমেন্টস করে দিবা। মোট লাভ অনুপাত মজুত আবর্তন, এই দেখো রিপিট করা শুরু করছে। যদি 4-5টা অঙ্ক করো তাহলে সবগুলা শুধু দেখো রিপিট হওয়া শুরু হচ্ছে, সমস্যা হওয়ার কোনো কারণ নেই। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন চলে আসে, শেষ। নতুন আর পাইবা না, কারণ যদি হাতে কলমে না করো তাহলে তো কিছু করা যাবে না। কোম্পানির অধিক আর্থিক সচ্ছলতা মোটামুটি সন্তোষজনক, এই 2:1, 2.05 আছে, একদম আদর্শ মানে বরাবর। 1:1, 1:1, 1.27 থেকে 1 আছে, তৈরিত অনুপাত ভালো। এই যে কোম্পানির সচ্ছলতা মোটামুটি সন্তোষজনক, চলতি অনুপাতে আদর্শ মান এত, কোম্পানির ক্ষেত্রে এক্ষেত্রে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, এবং তারল্য অনুপাত এত, এক্ষেত্রেও কাছাকাছি অবস্থানে রয়েছে। এভাবে কমেন্টস করে দিতে পারো। আমি আর নতুন কিছু বেশি দেখতেছি না। এবার নিজেরা একটু করবা, নিজেরা প্র্যাকটিস না করলে হবে না। 15 সালটা প্রয়োজনে শেষ করে ফেলো।
যেকোনো একটা সালের অঙ্ক করে ফেললে সবগুলা সূত্র কিন্তু সামারি চলে আসবে। আজকের মতন রাখবো। আল্লাহ হাফেজ। যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখবা, লাইক দিবা, কমেন্টস করবা, শেয়ার করতে পারো। আর যাদের প্রয়োজন আছে জোর করে বললে হবে না। তোমরা ফুললি স্বাধীন, যা মন চায় তাই করতে পারো। সিরিয়াস হও। হিসাব বিজ্ঞানে ভালো করে সিরিয়াস হও, নাহলে কিন্তু এমসিকিউতে ধরা খাবা নিশ্চিত। এত বড় অঙ্ক পরীক্ষার হলে সলভ করা যাবে না যদি আগে থেকে ভালো না করো। প্র্যাকটিস আমি যেভাবে করি প্র্যাকটিস না করো। আমার মতন বলে প্র্যাকটিস করতে হবে। তাহলেই এমসিকিউ পারবা। আল্লাহ হাফেজ।